ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্ট্রেস আমাদের শরীরে কি ধরনের প্রবলেম করতে পারে। তা আমার গলাটা একটু ভাঙা ভাঙা হয়তো ভিডিওর মধ্যে শোনায়। আমার আজকে এটা মানে অনেক বড় একটা অ্যাটাক থেকে আমি বেঁচেছিলাম। এটা হয়েছিল 2021-এ, যখন আমাদের নেক্সট করোনাটা আসে। ওই সময়টাতে প্রথম করোনার থেকেই আমি এই সমস্যার সঙ্গে সম্মুখীন হয়েছি। তো তখন তো আমি ভাবতাম কি কারণে বা প্রথম কয়েকদিন ভেবেছিলাম। তো যখন লকডাউন, একদম পুরোপুরি লকডাউন, ওই সময়টার কথা বলছি। আমার বেশ একটা খুসখুসে কাশি হতো মানে তারপরে কাশিটা কিরকম শুরু হতো ঘুমানোর সময়। ঘুমটা লাগলো আর খুসখুসে কাশিটা এইভাবে উঠলো যে আমি ঘুমাতে পারি না, জল খেতে হয় আমাকে। রোজ মানে 1 লিটার জল আমার রাত্রে ঘুমের মধ্যে আমার শেষ করতেই লাগতো। কারণ নইলে আমার এইরকম কাশি উঠতো যে আমি ঘুমাতেই পারতাম না। আর ঘুমানো চিত হয়ে বা সাইড হয়ে ঘুমানো আমার পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল একসময়। উল্টো হয়ে ঘুমাতে লাগতো। তো এরকম ভাবে যেতে একদিন তো মানে এরকম অবস্থা, যেমন আমার হার্ট অ্যাটাকের পুরোপুরি লক্ষণ ছিল। যে অফিস থেকে আসছি, পাবলিক ভেহিকেলে আসছি, এসে আমার বাড়ির থেকে মিনিট 7-এর রাস্তা, তো 7 কি 10-এর রাস্তা আমি নাম নাম মানে হেঁটে আসতে হবে। আমি নেমেছি গাড়ি থেকে। নামার পর আমার মানে সকাল থেকেই আমি গেছিলাম অফিসের কাজে, একটা অফিসে। যাওয়ার সময় আমি গেছি টু হুইলারে। আসার সময় তখন আমাদের সবাইকে মাস্ক পরতে হতো। আর যাওয়ার সময় খুব ক্লান্ত লাগছিল, কিন্তু টু হুইলারে একটু আমি আরাম লাগছিল আমার। একটু বৃষ্টি বৃষ্টি দিনটা ছিল, রোদ টোদ ছিল না, ভাল লাগছিল। আসার সময় আমি বুঝতে পারছি যে আমার হেলথ সাপোর্ট করছে না, আমার পক্ষে টু হুইলারে আসা সম্ভব না। আমি তখন একটা ক্যাব বুক করি। ক্যাব বুক করে আমি অফিসে এসেছি। অফিসে এসে আমি বসকে বলেছি আমি কালকে ডাক্তারের কাছে যাবো, আমার কাশতে কাশতে খুব বুকে ব্যথা করছে, ভাল লাগছে না। ইভেন আমি টিফিন যেটা নিয়ে গেছিলাম সেটাও আমি খেতে পারছিলাম না, আমার খাওয়ারও ইচ্ছাটা ছিল না। আর সবসময় মনে হচ্ছে আমার একটা পালপিটেশনের মতো প্রবলেম হচ্ছে। তো এটা সারাদিনই ছিল। তো ফেরার পথে যখন আমি রাস্তায়, মানে 10 মিনিটের রাস্তা, আমি একাই আসছি। একটা জায়গায় এসে আমি মানে গাড়ির থেকে নামার পর প্রচন্ড চেস্টে পেন হচ্ছে। তো আমি দাঁড়িয়ে গেছি। একটু পর আমার হালকা কমেছে। তারপরে আরো কিছুটা রাস্তা আমাকে হাঁটার পরে একটা জায়গায় এসে আমি ভেবেছিলাম সেদিন বোধহয় আমার শেষ দিন, আর বাড়িতে আমি ফিরতে পারবো না। তারপর আমি আবার দাঁড়িয়ে ঠাকুরকে ডাকতে আমি কোনো রকম এসে দুতলা উঠতে হবে আমাকে সিঁড়ি বেয়ে উঠেছি। উঠে ফ্রেশ হওয়ার পর তখন হাজবেন্ড অফিস থেকে আসেনি, আমি শুয়ে আছি। তারপর আসার পর আবার যথারীতি আমরা তো সব কাজই ঘরে করতে হয়। আমি হাজবেন্ড আসার পর আবার চাও বানিয়েছি। সন্ধ্যার সময় আমি, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে চা, শাশুড়ি মাকেও কিছু একটা খাবার দিয়েছিলাম, আমিও চা খেয়েছি। খাওয়ার পর আমি শুয়ে আছি। আমার বুকে মানে এই সাইডটাতে, লেফট সাইডটাতে, পিঠের পিছনে পালপিটেশন তো আছে, প্রচন্ড ব্যথা। আমি একবার উঠে বাথরুমে যাওয়ার জন্য উঠেছি, বাথরুম থেকে এসে মুখে বলছি তুমি ভাতটা রান্না করো, আমার পক্ষে সম্ভব না, প্রচন্ড হার্ট পালস বিট বাড়ছে। আমি শুয়ে আছি। নেক্সট দিন ওর পক্ষে যাওয়া সম্ভব ছিল না, ওর অফিসের ক্লোজিং ছিল। আমি একাই গেছি, আমাদের বাড়ির সামনেই হসপিটাল। আমি গেছি, আমি একদম শিওর ছিলাম আমার হার্ট অ্যাটাক হবে, মানে হার্টেরই রিলেটেড কোনো প্রবলেম হয়েছে। তুমি কার্ডিওলজিস্টের কাছে গেছি। উনি আমাকে দেখে যেটা বললেন সেটা মানে অবাক করার মতো একটা কারণ আমার একদম জানা ছিল না। উনি দুটো টেস্ট দিয়েছেন। একটা টেস্টের রিপোর্ট আমি আমি হসপিটালেই বসা ছিলাম। কারণ আমার পক্ষে একবার যাওয়া আসা, আমার বাড়ির থেকে এই হসপিটালটা 5-7 মিনিটেরই রাস্তা, বাড়ির থেকে দেখাই যায় এতটাই কাছে। কিন্তু সেই হসপিটাল থেকে আমার পক্ষে আরেকবার যে বাড়িতে ফেরত আসা, সেটা একদম অসম্ভব ছিল। আমি ওখানেই বসে আছি। তারপরে উনি আমাকে যখন দেখলেন বিকেল 5:30টার সময়, আমাকে ইকোকার্ডিওগ্রাফি দিলেন, আরেকটা টেস্ট দিয়েছিলেন। সেই দুটো রিপোর্ট, একটার পেয়েছি একটার পাইনি। তো আমার হাজবেন্ড আমাকে বলল তুমি ওটা নিয়ে যাও ওনার কাছে। গেছি। তো উনি আমাকে বলছেন যে আপনার আরেকটা রিপোর্ট কি পেয়েছেন? আমি বলছি না। বলছি আপনার ওই রিপোর্টটা আমার কাছে চলে এসেছে। এবার আমি বলছি যে কি হতে পারে আমাদের সঙ্গে। অনেক সময় আমাদের অনেক ভ্রান্ত ধারণা থাকে। আমার এই এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করছি সবার সাথে। এরকম আমি আরো কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব।
তো এটা এই কারণেই বলছি, আমরা জীবনে অনেক সময় না আমাদের নিজেদের ব্যাপারে অনেক কিছু খুব ক্যাজুয়ালি নিয়ে নিই, কিন্তু এটা ক্যাজুয়ালি নেওয়ার ব্যাপার ছিল না। হ্যাঁ, বুকে ব্যথাটা হওয়ার আগেই আমাকে যাওয়া উচিত ছিল। বুকে ব্যথা মানে ১ম ব্যথাটা ছিল কাশলে-টাশলে, যেমন খুব ঠান্ডা লাগলে কাশলে যেরকম ব্যথাটা হয় সেরকম। যদিও আমার কাশিটা ছিল শুকনো কাশি। আমার ফ্যানের হাওয়া, কোনো এসির হাওয়া কোনো কিছু আমি সহ্য করতে পারতাম না। ধূপকাঠির ধোঁয়া, ইভেন রান্নাঘরে সম্বাস দেওয়ার সময়ও আমার খুব কষ্ট হতো। সম্বাস দিয়েই আমার কাশি উঠে যেত। এরকম অবস্থা ছিল। তারপরে যখন ডাক্তার আমার রিপোর্ট গুলো বললেন, সবচেয়ে বড় কারণটা ছিল আমার হিমোগ্লোবিন ছিল 6.6। উনি আমাকে বলছেন, "আপনি নড়াচড়া কিভাবে করছেন?" আমি বলছি, "হিমোগ্লোবিন" ১ম এই জিজ্ঞেস করেছেন, "আপনি হিমোগ্লোবিন টেস্ট লাস্টে কবে করিয়েছেন?" যে ১-১.৫ বছরের মধ্যে তো করাইনি। তো ১-১.৫ বছরের মধ্যে যখন করাইনি, কোনো একটা কারণ তো থাকতে হবে, যে একটা কোনো কারণ হয়েছে আমার মনে হচ্ছে আমার ব্লাড কমতে পারে। তো এরকম কোনো কারণ ছিল না। তারপরে উনি হিমোগ্লোবিনটা টেস্টের রিপোর্টটা উনার কাছে এসে যাওয়ার পর উনি আমাকে বলছেন যে, "আপনার হিমোগ্লোবিন 6.6, আপনাকে আমি ১০ দিন বেড রেস্ট লিখে দিলাম। আর মেডিসিনের ডাক্তারের কাছে রেফার করেছেন।" তারপরে আমি এখানকারই একজন স্বনামধন্য ডাক্তারের কাছে গেলাম। উনি আমার এই যে কাশির প্রবলেমটাও কারণটা ছিল হিমোগ্লোবিন কম হওয়াতে আমাদের ইএসআরটা বেড়ে যায়। অ্যালার্জেটিক প্রবলেম ছিল গলার কাশিটা। সেটার জন্য আমি বছর খানেক রাত্র কোনোদিনও ভালোভাবে ঘুমাতে পারিনি। তারপর তো উনি আমাকে কিছু আয়রন ট্যাবলেট দিলেন, ব্লাড হওয়ার জন্য যা যাবতীয় দেওয়ার। খাওয়া-দাওয়া তো যেরকম ভাবে করতে লাগে, ১০ দিন বাড়িতে ছিলাম তখন খাওয়া-দাওয়া করেছি। করার পর আমার মাসখানেকের মধ্যেই সবকিছু নরমাল হয়ে যায়। আর সেই কাশিটা আমার চলেই গেছে। কিন্তু এই কাশিটার পরে আমি আরেকদিন ডাক্তারের কাছে গেছিলাম। উনাকে মেডিসিনের সেই ডাক্তারের কাছে বললাম, "আমার গলাটা কথা বলতে গেলেই মনে হয় একটু ভেঙে যায়। হঠাৎ করে কাশি উঠে যায় এরকম।" এটার কারণ উনি যেটা বলেছেন, অবাক করার মতো কারণ। এটার কারণ হচ্ছে অতিরিক্ত স্ট্রেস। সারাদিন আমরা যারা কর্মব্যস্ত মানুষ, তাদের পক্ষে আর বিশেষভাবে মেয়েদের সংসারের অনেক দায়িত্ব থাকে আমাদের। অফিসে গেলাম, অফিস থেকে এসে আবার সেগুলো ঘরের সমস্ত দায়িত্ব করতে হবে। একজন হাউসওয়াইফ যা কাজ করছে, সেই কাজটুকুকে সে যদি সারাদিনে করছে, আমাকে সকালে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে, রাত্রিবেলাও ২ ঘন্টা ২.৫ ঘন্টার মধ্যে সব সেরে নিতে লাগবে। কারণ আমাকে সময়মতো ঘুমাতে যেতে লাগবে। পরের দিন আবার উঠে আমাদের যথারীতি রুটিন চলে যাবে, শুরু হয়ে যাবে। তো এই স্ট্রেসের কাহিনী, স্ট্রেসের মধ্যে আমার কি গলার যে প্রবলেমটা, এটা একটা হয়েছে। 2nd একটা প্রবলেম আমার হয় কি, এটা তার কয়েক বছর পর হলো, আমার অ্যাসিড রিফ্লাক্স করে। কিছু খেলাম, অ্যাসিড উপর দিয়ে উঠে যায়। জল খেলেও একসময় হয়েছে আমার পেটের ভিতর জ্বালা করছে। এটার জন্য আবার উনার কাছে গেলাম। সেটাও উনি বললেন, অতিরিক্ত স্ট্রেসের থেকে এই জিনিসগুলো হয়। তো ২ টো কারণ আমি বললাম। এই যেমন আমি আজকে অফিস যাইনি, বাড়িতে আছি, শরীরটা ভালো না। শরীরের মধ্যে কোনো আমি স্টেমিনাই পাচ্ছি না। যদিও অফিস থেকে কাজ ঘরে বসে এতক্ষণ করলাম, এখন আর ভাল লাগছে না আমার। তো এই স্ট্রেসের জন্য আমাদেরকে কি হয়, পুরো নার্ভ-টার্ভ আমাদের সব একদম শিথিল হয়ে আসে। তো এই জিনিসটা যে এক্সট্রিম লেভেলের স্ট্রেস, যারা ওয়ার্কিং লেডি প্রত্যেকেই এটা আমরা ফিল করি। সেটা যেই হোক না কেন। এই স্ট্রেসটা আমাদের শরীরে, আমি কিন্তু আমার লাইফে ২ টো অভিজ্ঞতা পেয়ে গেছি। আর আরেকটা কথা আমি বলে রাখি এইটার সঙ্গে, হিমোগ্লোবিন নিয়ে আমি এটা বলি, সবাই যেন এটার বিষয়ে সচেতন থাকুক। কারণ কি, এই যে আমাদের অনেক সময় বুকে-টুকে ব্যথা হয়, আমরা বলি কি গ্যাসের প্রবলেম হয়েছে, গ্যাসের ওষুধ খেলেই চলে যাবে। সাময়িক হয়তো গ্যাসের প্রবলেমের জন্য গ্যাসের ওষুধ খাওয়ার পরে সাময়িক হয়তো কমে যায়। তারপর দেখা যায় আর এই প্রবলেমটা কমছে না সেই গ্যাসের ওষুধও। এইটার জন্য আমি বলছি, এই হিমোগ্লোবিন কমটা কিন্তু অনেক ধরনের ইন্ডিকেশন দেয়। কয়দিন আগে আমার মা অসুস্থ হন। মার 5.5 এ এসছিল হিমোগ্লোবিন। সেইটার জন্য উনার লাংসের মধ্যে ইনফেকশন পাওয়া যায়। ইভেন সেই কার্ডিওলজিস্টই বলেছিলেন উনাকে পেসমেকার লাগানোর প্রয়োজন পর্যন্ত হতে পারে। সেটা আমাদের জন্য খুব আতঙ্কিত বিষয় ছিল, কারণ উনার বয়স এখন 86 প্লাস। তারপর দেখা গেল যখন ব্লাড দিতে হয়েছে, কারণ উনার ওই পরিস্থিতিতে উনাকে মেডিসিন দিয়ে তখন ওরা রিস্ক নেয়নি। একটু সময় অক্সিজেন লেভেলটাও কমে গেছিল। ওরা ভালোই সিরিয়াস আইসিইউতে থাকতে হয়। তো হিমোগ্লোবিনটা আমাদের শরীরে কি ধরনের কাজ চালিয়ে যায়,
হিমোগ্লোবিন কম থেকে মানুষের লাংসে ইনফেকশন হয়ে জল পর্যন্ত হয়ে যেতে পারে। লাংসের ফাংশন গন্ডগোল হয়ে যায়, হার্টের ফাংশন গন্ডগোল হয়ে যায়। তো যদি কেউ এরকম হয় না, কোনো সময় আমরা একটু শরীরটা ভালো লাগছে না, হিমোগ্লোবিনটা আর কিছু দরকার নেই, হিমোগ্লোবিনটা চেক চেক করিয়ে নেবেন। হিমোগ্লোবিনটা চেক করালে আমাদের অনেক বিপদ আসার আগেই কিন্তু আমরা রক্ষা পেয়ে যাব। আর এই যে আমরা অনেক সময় এই ফার্মেসি থেকে একটা গ্যাসের ওষুধ এনে খেয়ে নিলাম, এই ধরনের ভুলটা কিন্তু আমি তো কখনোই করি না। আমি কোনো রকমের ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাই না। তো সবাইকেই বলবো এই ধরনের ভুলটা যেন কেউ না করে। আমি জীবনে জানতামই না যে হিমোগ্লোবিন কমলে এরকম বুকে ব্যথা হয়। আমাকে যখন ডাক্তার বলেছিলেন এই কথাটা আমি হা করে শুনছি। আমার জীবনে এটার অভিজ্ঞতা ছিলই না। তো কারো যদি এই ধরনের অভিজ্ঞতা না থাকে, এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন প্লিজ। কারণ এই ধরনের ভুলটা যেন সবাই না করে, আর এরকম ভুলের জন্য যেন কারো বিপদ না হয়। আমি এই জন্যই কথাগুলো বললাম। পার্সোনাল জিনিস শেয়ার করার কোনো প্রয়োজন থাকে না, কিন্তু আমি এটা পার্সোনালি নিলাম না। আমি এটা একটু পাবলিকলি এই কারণে বললাম, এটা কিন্তু অনেক বড় বিপদ থাকতে পারে আপনার জীবনেও আমার জীবনেও। তো সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটু সচেতন হতে হবে। মাঝে মধ্যে হিমোগ্লোবিন টেস্ট করতে খুব একটা বেশি পয়সা লাগে না, হিমোগ্লোবিনটা টেস্ট করলাম। আর যাদের একটু সুগারের প্রবলেম আছে তাদের তো এসব নর্মাল রুটিন চেক আপ করতে হবে। আর বাড়িতে যদি বয়স্ক মানুষ কেউ থেকে থাকেন, সোডিয়াম পটাশিয়ামটাও চেক করাবেন। আমার মার কিন্তু সোডিয়াম পটাশিয়ামটাও কমে গেছিল। সেটার যে রিয়েকশন গুলো অনেক রকম হয়। সোডিয়াম পটাশিয়ামের যেটা এফেক্ট, সেটা আমি এই শুনেই আমি গুগল সার্চ করি, সেখানে আমি দেখলাম যে সব অর্গান ফেলিওর হতে পারে। তো কাজেই এইসব জিনিস আমাদের একটু সচেতন থাকলে আমরা বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে পারবো, নিজেও ভালো থাকবো। তো সবাই ভালো থাকবেন। ফ্রম মাই ফ্লাই। নতুন দর্শকদের জন্য, আমার যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো বা দেখছেন, খুব অভিনন্দন জানালাম। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তবে আরো আরো নতুন ভিডিও বানানোর আমার উৎসাহটা বেড়ে যাবে। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। বড়রা যারা দেখছেন, নমস্কার।